একটু একা হয়ে বসুন তো, আর পারলে ভলিউমটা একেবারে কমিয়ে দিন। আজ যে গল্পটা বলবো সে গল্প দিনের আলোয় বলা যায় না। বুকের গভীরে জমা এক গোপন কথা, এমন কথা যা শুনলে লোকে ছিছি করবে, সমাজ মুখ ঘুরিয়ে নেবে, কিন্তু আমার মনের ভেতরকার সেই ঝড়টা, সেই আবেগগুলো, সেগুলো তো আর মিথ্যা নয়। আমি মালতী, আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। এই যে আমি আজ আপনাদের সামনে বসে আছি, একদম পাতলা সবুজ রঙের একটা তাঁতের শাড়ি পরে, একটুও জমকালো নয়, কিন্তু এর ভাজে ভাজে যেন অন্য এক কাহিনী লুকিয়ে আছে। আঁচলটা আলতো করে কাঁধের ওপর ফেলা, আর গলাটা একটু নিচু। আমার শরীরটা যে একদমই সাধারণ নয় সেটা সবাই বোঝে। ঈশ্বর আমাকে একটা সুন্দর গড়ন দিয়েছেন, সেটা আমি অস্বীকার করতে পারি না। বিশেষ করে আমার কোমর আর বুকের দিকটা একটু অন্যরকম। মানুষ কেন যেন আমার দিকে একটু অন্য চোখে তাকায়, আর সেই তাকানোতে এক অদ্ভুত মুগ্ধতা মেশানো থাকে। হয়তো এই শরীরটাই আমার কাল হয়েছিল। সেই চোখগুলো, সেই কামনা ভরা দৃষ্টিগুলো, সেগুলো এড়াতে চাইলেও এড়াতে পারিনি। আমার নিজের দেবর শুভ, সেও তো সেই দলেরই একজন। প্রথম যখন শ্বশুরবাড়িতে পা রাখি, তখন সে ছিল এক রত্তি ছেলে, সবে কলেজে যাওয়া শুরু করেছে। আমার স্বামী রতনদার থেকে অনেক ছোট। রতনদা বরাবরই শান্তশিষ্ট মানুষ, নিজের কাজে ব্যস্ত থাকে, সংসার নিয়ে খুব বেশি মাথা ঘামায় না। আমিই বলতে গেলে সবটা সামলাই। কিন্তু শুভ ছিল একেবারে উল্টো, হাসি খুশি, ছটফটে, আর চোখে এক ঝলমলে দুষ্টুমি। ওকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম, কিন্তু সময়ের সাথে সাথে সব কেমন বদলে যেতে থাকলো। ওর চোখে সেই দুষ্টুমিটা আর ছোট ভাইয়ের মতো থাকলো না, সেখানে এক নতুন ভাষা ফুটে উঠল, এক অজানা আকর্ষণ। প্রথম আমি পাত্তা দিতাম না, ভাবতাম হয়তো আমার মনের ভুল, কিন্তু ওর ঘনিষ্ঠতা, ওর চোখের ভাষা, ওর স্পর্শ, সেগুলো ভুল ছিল না। সেগুলো বারবার প্রমাণ দিচ্ছিল যে আমাদের সম্পর্কের বাঁধনটা আলগা হয়ে গেছে, অন্য এক সুতোয় বাঁধা পড়তে শুরু করেছে। আপনারা হয়তো ভাবছেন এসব আমি কেন বলছি, কারণ মনের ভেতরের এই ভারটা আর সইতে পারছি না। কেউ যদি শোনেন হয়তো শান্তি পাব। যদি গল্পটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু চাই। আমার আর রতনদার বিয়েটা ছিল পুরোপুরি দেখাশোনা করে। ভালোবাসা বলতে যা বোঝায় হয়তো তেমন গভীর কিছু ছিল না। একটা সম্মান, একটা সমঝোতা, একটা নির্ভরতা, এই নিয়েই চলছিল আমাদের সংসার। রতনদা একটু ঘরকুনো মানুষ, দিনের বেশিরভাগ সময় দোকানে কাটে। রাতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়, আর ফিরলেও তার ক্লান্তিই প্রধান। খুব একটা কথা বলার বা গল্প করার সুযোগ হয় না। আর শুভ, সে তো যুবক, ওর বন্ধুদের আনাগোনা ছিল বাড়িতে, খেলাধুলা, আড্ডা, এই নিয়েই মেতে থাকত। কিন্তু সেই আড্ডার ফাঁকেই ওর চোখ বারবার আমার দিকে চলে আসত। আমি বুঝতে পারতাম, কিন্তু চোখ তুলে তাকাতে পারতাম না। লজ্জায়, ভয়ে, একটা অজানা সংকোচে আমার বুক থুকপুক করত। আমাদের পরিবারটা বেশ বড়, শ্বশুর শাশুড়ি, দুই জা, তাদের ছেলে মেয়ে, আমরা সবাই একসঙ্গেই থাকতাম। সবার সামনে এসব ভাবা বা অনুভব করাও যেন এক মহাপাপ, কিন্তু দিনের পর দিন সেই টানটা বেড়েই চলল। শুভ যখন বাড়িতে থাকতো না, আমার মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগতো, আর ও যখন ফিরে আসতো বুকের ভেতর এক অদ্ভুত আনন্দ ঢেম খেলত। ও আমার সব কাজে সাহায্য করতে চাইত, বাজারের থলে এগিয়ে দেওয়া থেকে শুরু করে এমনকি রান্নাঘরেও টুকটাক কাজে হাত বাড়াতো। সবাই স্বাভাবিকভাবেই নিত, কিন্তু আমি ওর হাতের স্পর্শ, ওর নিঃশ্বাসের উষ্ণতা, সবকিছু যেন গভীরভাবে অনুভব করতাম। একবার কি যেন একটা খুঁজতে গিয়ে আমার হাতের কাছেই ঝুঁকেছিল। ওর চুলের মিষ্টি গন্ধ, ওর শরীরের উষ্ণতা, আমার বুকের উপর ওর শার্টের সামান্য ঘষা লাগা, সেই মুহূর্তে আমার সারা শরীর কেঁপে উঠেছিল। আমি দ্রুত সরে এসেছিলাম, কিন্তু সেই স্পর্শের রেশ আমার সারাটা দিন, এমনকি রাতভর আমাকে তাড়িয়ে বেরিয়েছে। ঘুমোতে গেলে বারবার সেই মুহূর্তটা মনে পড়ত। নিজের উপর ভীষণ রাগ হতো, আবার একই সাথে এক অজানা ভালো লাগাও কাজ করত। আমার শাশুড়ি মা প্রায়ই বলতেন, মালতী, তোর দেবরটা বড্ড দুষ্টু, সারাক্ষণ তোর পেছনে লেগে থাকে। তিনি হয়তো মজা করে বলতেন, কিন্তু আমার বুকের ভেতরটা কেঁপে উঠত। শুভ তখন মিটিমিটি হাসত, সেই হাসিটা ছিল এক দুষ্টুমি ভরা চাউনি, যা কেবল আমিই বুঝতাম। হয়তো ও আমার মানসিক দুর্বলতার সুযোগই নিচ্ছিল। আমি জানতাম এই সম্পর্কটা পাপ, সমাজের অনুমতি দেবে না, তবুও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। ওর কাছাকাছি থাকলে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করতাম, আবার একই সাথে এক তীব্র পাপ বোধ আমাকে কুরে কুরে খেত। একদিন দুপুরে সবাই যখন ঘুমে, আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম।
হঠাৎ দেখি শুভও ছাদে চলে এসেছে। ওর হাতে একটা বই ছিল, পড়ার ভান করছিল। আমি কাপড় মেলে দিচ্ছিলাম, আর ও চোখ তুলে বারবার আমাকে দেখছিল। আমার শাড়ির আঁচলটা বাতাস উড়িয়ে দিচ্ছিল, আর আমি তা বারবার ঠিক করছিলাম। একসময় সে উঠে এসে আমার পাশে দাঁড়ালো, বলল, ভাদি, আপনাকে এত সুন্দর লাগে কেন? ওর কণ্ঠস্বরে এক গভীর আবেগ ছিল। আমার হাত কাঁপছিল, কিছু বলতে পারছিলাম না। ও এক পা এগিয়ে এসে আমার হাতটা আলতো করে ধরল। সেই মুহূর্তে যেন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর হাতের উষ্ণতা আমার শিরায় শিরায় এক বিদ্যুতের ঝলক বইয়ে দিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম, সেখানে কেবল কামনা ছিল না, ছিল এক গভীর ভালোবাসা, এক অধিকার বোধ। আমি হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্ত করে ধরল। ছাড়ো শুভ, কেউ দেখে ফেলবে, ফিসফিস করে বললাম আমি। ও মৃদু হেসে বলল, কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আমার শরীর থরথর করে কাঁপছিল। ওর দিকে তাকাতেই মনে হলো এই মানুষটা আমাকে এমনভাবে চায় যেভাবে রতনদা কখনো চায়নি। সেই মুহূর্তে আমি আমার সমস্ত প্রতিরোধ ভুলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আমার আত্মাও ওর দিকে ঝুঁকে পড়ছে। আমি মাথা নিচু করে ওর হাতের উপর আমার হাতটা রেখেছিলাম। সেই নীরবতাতেই আমরা অনেক কথা বলে ফেলেছিলাম। এরপর থেকে আমাদের লুকানো অভিসার আরও ঘন ঘন হতে লাগল। বাড়ির লোক যখন জানত না, তখন রাতের অন্ধকারে বা দুপুরে যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন আমরা দুজনে কাছাকাছি আসতাম, কথা বলতাম, স্পর্শ করতাম। আর সেই স্পর্শে এমন এক গভীর আবেগ থাকত যা ভাষায় প্রকাশ করা কঠিন। একদিন গভীর রাতে যখন রতনদা ঘুমিয়েছিল, শুভ আমার ঘরে এসেছিল। দরজাটা আলতো করে খুলে ঘরে ঢুকেছিল সে। আমি জেগেছিলাম, বুঝতে পারছিলাম ও আসবে। আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ও এসে চুপচাপ আমার পাশে বসল। আমাকে কিছু বলতে হলো না, আমি কেবল ওর দিকে তাকিয়েছিলাম। ও আমার হাত ধরেছিল, তারপর আমাকে টেনে নিজের কাছে নিয়েছিল। আমাদের শরীর এক অদ্ভুত আকর্ষণে একে অপরের দিকে ঝুঁকে পড়েছিল। সেদিনের সেই মুহূর্তে আমাদের মাঝের সামাজিক সব দেয়াল ভেঙে গিয়েছিল। কোনো সরাসরি অশ্লীলতা ছিল না, কিন্তু সেই রাতের প্রতিটি শ্বাস, প্রতিটি স্পর্শ, প্রতিটি আবেগ ছিল চরমতম গভীর। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে ভুল ঠিক বোঝার ক্ষমতা আমার ছিল না। আমি ওর বুকে মাথা রেখে অঝরে কেঁদেছিলাম, আর ও আমাকে শক্ত করে ধরে রেখেছিল। কয়েক মাস এভাবেই চলছিল। আমার মনে এক চরম দ্বিধা কাজ করত। একদিকে শুভর প্রতি গভীর আকর্ষণ, অন্যদিকে রতনদার প্রতি আমার দায়িত্ব আর সমাজের ভয়। প্রতিটি গোপন মুহূর্তের পর আমার মনে এক তীব্র পাপবোধ কাজ করত। নিজের কাছেই আমি ছোট হয়ে যাচ্ছিলাম। রাতে যখন একা থাকতাম, তখন মনে হতো আমি এক পাপী। শুভর চোখে আমার প্রতি ভালোবাসা থাকলেও কোথাও যেন একটা অধিকার ফলানোর প্রবণতাও ছিল। সে যেন বুঝত আমি তার আকর্ষণ এড়াতে পারব না। এই সম্পর্কের গভীরে যেতে যেতে আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্ধকার সুড়ঙ্গের ভেতরে চলে যাচ্ছি, যেখানে আলোর কোনো রেখা নেই। একদিন রতনদার এক বন্ধু বাড়িতে এসেছিল। কথায় কথায় তিনি বললেন, শুভ তো আজকাল কেমন পাল্টে গেছে, ওর চোখে মুখে যেন এক নতুন ঝলক। রতনদা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু কথাটা আমার কানে বাজছিল। আমি বুঝতে পারছিলাম শুভর এই পাল্টে যাওয়া কেবল আমিই জানি, আর এই গোপনটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এই সম্পর্কের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন ছিল। যেখানে ভালোবাসা ছিল, সেখানেও এক প্রকার ভয়, এক প্রকার ব্ল্যাকমেলের সূক্ষ্ম চাপও কাজ করত। শুভ আমাকে এতটাই নিজের করে নিয়েছিল যে আমি ওর কোনো কথা ফেলতে পারতাম না। সে যখন যা চাইত, আমি যেন এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে তার দিকে ঝুঁকে পড়তাম। সেই বাঁধন ছিল আমারই দুর্বলতা, আমারই মনের অস্থিরতা। আমি জানি এই পথটা ভুল, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই আবেগগুলো আমাকে শেষ করে দেবে। একদিন নিজেকে খুব শক্ত করলাম, শুভকে স্পষ্ট করে বললাম, আর না শুভ, এটা আমাদের জন্য ভালো হচ্ছে না, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে। ও প্রথমে মানতে চাইল না, রাগ করল, অভিমান করল, কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমার ভেতর থেকে এক নতুন শক্তি এসেছিল। আমি জানি এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল, কিন্তু আমি আমার পরিবারকে ভাঙতে চাইনি। রতনদা হয়তো আমার সবটা জানে না, কিন্তু ওর প্রতি আমি আর অন্যায় করতে পারিনি।
সেই গভীর রাতে শুভর চোখের জল দেখেছিলাম, আমারও চোখ ভিজে উঠেছিল। কিন্তু আমি জানি এই পথটা আমাদের জন্য সঠিক নয়। কিছু আকর্ষণ, কিছু আবেগ সমাজের নীতির বাইরে গেলে কেবল ধ্বংসই ডেকে আনে। আমি আজও সেই সব দিনের কথা ভাবলে কেঁপে উঠি। সেই গোপন সম্পর্কটা আজও আমার মনের এক কোণে এক কাঁটার মতো বিঁধে আছে। কিন্তু আমি জানি জীবনের প্রতিটা মোড়ে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়, কঠিন হলেও। আবেগের বশবর্তী হয়ে আমরা যেন এমন কিছু করে না ফেলি যার জন্য বাকি জীবন অনুশোচনা করতে হয়। প্রতিটি সম্পর্ক তার নিজস্ব পবিত্রতা নিয়ে আসে। সেই পবিত্রতা যদি নষ্ট হয় তাহলে শান্তিও নষ্ট হয়। তাই হয়তো কখনো কখনো ভালোবাসার থেকেও দূরে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ।